রাজধানীর আরো 50 পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। 5 মাসের কার্যক্রমে জনপ্রিয়তার তুঙ্গে সরকার, প্রেস উইংয়ের ব্রিফিংয়ে তথ্য। সবসময় চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। ভূ রাজনীতি নয়, অর্থনৈতিক প্রয়োজনেও বেইজিংয়ের সাথে সুসম্পর্ক চায় ঢাকা, জানালেন তথ্যমন্ত্রী। গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে বরিশালে, বললেন বিরোধী দলীয় নেতা। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের। এখনো স্বাভাবিক হয়নি দেশের ব্যাংক খাত, পাচ্ছে না প্রয়োজনীয় আমানত। অর্থনীতিকে ঠিক করতে হলে স্বাভাবিক করতে হবে ব্যাংক পরিস্থিতি, বিশেষজ্ঞদের অভিমত। বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণদের ফুটবলমুখী করার পরামর্শ স্পিকার হাফিজ উদ্দিনের। ফুটবলের উন্নয়নে তৃণমূল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী ঢাকায় শব্দ দূষণ কমাতে যানবাহনের অতিরিক্ত ও উচ্চ মাত্রার হর্ন নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইট ভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপরে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদ উত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালুরও নির্দেশ দেন। সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণের পর 5 মাস পূর্ণ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই মিতব্যয়িতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারে জোর দিয়েছে বর্তমান সরকার। এই সরকার জনগণের কাছে নিরপেক্ষ এবং আস্থা অর্জনেও সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। সরকার 5 মাসের অর্জন ও কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আরো খবর জানাচ্ছেন সৈকত সাদিক। সংসদের মাননীয় সদস্যবৃন্দ, 5 মাস পূর্ণ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। 150 দিনের এই পথ চলায় প্রধানমন্ত্রী তারেক রহমান 31 দফা বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়নে ছুটে চলেছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শুরুতেই সমসাময়িক কিছু প্রসঙ্গ টেনে এ নিয়ে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব। এই সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মাননীয় প্রধানমন্ত্রী যে সংসদীয় কথাটি বলেছেন, কেন বলেছেন, এটিকে একটি বার্তা নয়। এবার আমরা খেয়াল করি তো, আমরা কয়েকটা পত্রিকায়, কয়টা টেলিভিশনে এই কথাটা নিয়ে আমরা মিস করেছি। আপনাদেরকে না আমি বলবো, কিছু সাংবাদিক ওনারা যেভাবে এই নিউজগুলো পরিবেশন করছে, এটা যেটা আমি বলবো, এটা একটা অপসাংবাদিকতা। আমি আশা করব যে যারা এসব করছে তাদের বিরত থাকার জন্য। মাহদি আমিন বলেন, মানুষের আস্থা অর্জনের সর্বোচ্চ চূড়ায় বিএনপি সরকার। একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় সরকারে এসে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায়ের নানা দিকও উঠে আসে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় বিশ্বাস করেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন অবশ্যই ঘটাতে হবে। সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করে পারস্পরিক সমতা, ন্যায্যতা, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার বৈশ্বিক পরিসরে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, সীমান্ত আকাশসীমার নিরাপত্তা জোরদার এবং ব্যবসা বাণিজ্য ও রাষ্ট্র সংস্কারে গতিশীল উদ্যোগ গ্রহণ করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। জানান, পতিত স্বৈরাচার সরকারের বিচার হবে আইন মেনেই। বর্তমান সরকারের সময় আমরা যে জবাবদিহিতা, স্বচ্ছতার কথা বলছি,
অবশ্যই বিচার বিভাগ তার মতন করে স্বাধীনভাবে সে হত্যাযজ্ঞ যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন, তাদের যে প্রাপ্য সাজা সেটিও নিশ্চিত করবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা যে কেউ কোনো দুর্নীতি বা বিতর্কিত কাজে জড়ালে ব্যবস্থা নেবে সরকার। কোথাও যদি সরকারের ভুলভ্রান্তি থাকে সেটা আপনারা তুলে ধরছেন এবং সরকারের যারা নীতি নির্ধারী জায়গায় আছেন ওনারা যদি সেখানে সত্যতা খুঁজে পান তখন সেখানে কারেক্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল সব সময় চায় চীনের সাথে সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, কেবল ভূ রাজনীতি নয়, অর্থনৈতিক প্রয়োজনেও চীনের সাথে বন্ধুত্ব রাখতে চায় ঢাকা। আহমেদ সারোয়ারের রিপোর্ট। প্রধানমন্ত্রীর চায়না সফর নিয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজন করে আলোচনা সভার। রাজধানীর একটি হোটেলে এ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর সফরের পর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক। এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন মনে করেন, দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন। বাংলাদেশের রপ্তানি বাড়াতে চীনের আগ্রহ অত্যন্ত ইতিবাচক। Bangladesh and China did agree that we are ready to start this communication between China, Myanmar and Bangladesh. And of course, any other party, including India, is welcome. Because without communication, no economy can grow rapidly. The road communication between China, Myanmar and Bangladesh will be considered with more and more priority, and including India, all other countries may join. সভায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর মাইল ফলক হয়ে থাকবে। চীন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে। বাংলাদেশ মিয়ানমারের সাথে কথা বলা শুরু করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশগুলোকেও সম্পৃক্ত করার কাজ করছে চীন। চীনের রাষ্ট্রদূতকে বাংলাদেশ চীন বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্যতম স্থপতি বলে আখ্যা দেন আলোচকরা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিগত 17 বছরে অন্যান্য খাতের মতো চিকিৎসা ক্ষেত্রেও যোগ্যদের পদোন্নতি হয়নি। রাজনৈতিক পরিচয় বিবেচনা করে ভালো চিকিৎসকদের তৃণমূলে অবহেলায় ফেলে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, এতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী জানান, দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের কাছাকাছি মানের চিকিৎসা পেলে প্রতিবেশী দেশসহ বিদেশ যাওয়ার ঝোঁক কমবে বলেও তার মত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আরও বলেন, বিদেশি চিকিৎসকদের চেয়ে কোনো দিক থেকে পিছিয়ে নেই দেশের চিকিৎসকরা। চিকিৎসা সেবা সহজ করতে সরকার নজর দিচ্ছে, বাজেটেও তার প্রতিফলন হয়েছে। মেডিকেল সেক্টরে যে ধরনের ঘাটতিগুলো আছে, যে ধরনের অব্যবস্থাপনাগুলো আছে, সেগুলোকে দূরীভূত করে আমরা একটি ভাইব্রেন্ট মেডিকেল সেক্টর, যেখানে অবহেলিত মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ নির্দ্বিধায় সরকারের যে জনগণের জন্য যে মৌলিক অধিকার নিশ্চিত করবে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য। এই স্বাস্থ্য সেবাটা আপনার নিশ্চিত হবে, আমরা সেই প্রত্যাশা করি। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ যে ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে, তার সবগুলো বিএনপি রেখে দিয়েছে। বলেন, গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। বিকেলে বরিশাল নগরীর হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে 11 দলীয় ঐক্য আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সরকার যদি গণভোটের রায় মেনে না নেয়, তাহলে তাদের ঢাকার মহাসমাবেশের জন্য অপেক্ষা করতে হবে। সংসদের বিরোধী দলীয় নেতা আরও বলেন, 71 থাকবে, 71-এর মর্যাদায়
24 থাকবে 24-এর মর্যাদায়। এই 24 আমরা হারিয়ে যেতে দেব না। 24-এর বীরদের জাতীয় সম্মানে সম্মানিত করতে হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালের সভাপতিত্বে বক্তৃতা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ডক্টর কর্নেল অফ অলি আহমেদ বীর বিক্রম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ অন্যান্যরা। ফেসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। ফেসিবাদের খাসলতের একটারও পরিবর্তন আনেন নাই। সিলেটে আমাদের সমাবেশ রয়েছে 25 তারিখ। আমরা আশা করব এর ভিতরে তাদের শুভবুদ্ধি উদয় হবে। তারা ঘোষণা দিবেন যে হ্যাঁ আমরা গণভোট মেনে নিলাম। যদি মেনে না নেন তাহলে ঢাকার মহাসমাবেশের জন্য আপনারা প্রস্তুত থাকুন। বিএনপি সরকারকে আমরা বলে দিতে চাই, সংবিধান সংশোধনের নামে এই ধরনের প্রহসন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সংবিধান সংস্কার করতে হবে। যদি আপনারা সংস্কারেও রাজি না হন, আমরা নতুন সংবিধানের দাবি উঠাবো, আমরা নতুন গণপরিষদ নির্বাচনের দাবি উঠাবো। বলে ভুলে গেলে চলবে না, ঐক্যমত কমিশনে আপনারা ঐক্যমত হয়েছিলেন গণভোটের পক্ষে, সংবিধান সংস্কারের পক্ষে। আওয়ামী লীগ পরবর্তী সময়ে প্রায় 1.5 বছরেও ব্যাংকিং খাত এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। আস্থার সংকটে এখনো প্রয়োজনীয় আমানত পাচ্ছে না প্রায় অর্ধেকের মতো ব্যাংক। আর প্রায় 25% ব্যাংকের ঋণ দেবার সক্ষমতা ঋণাত্মক। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের খাত ঠিক না হলে অর্থনীতিও কাঙ্ক্ষিত অবস্থায় ফিরবে না। সমস্যা হবে বাজেট বাস্তবায়নেও। এদিকে নতুন পরিচালনা পর্ষদকে বেগ পেতে হচ্ছে ব্যাংক পরিচালনায়, জানাচ্ছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট গোলাম ময়নুল হাসানের। নানা অনিয়ম ও খেলাপির ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে 62টি ব্যাংকের মধ্যে 26 ব্যাংক পাচ্ছে না প্রয়োজনীয় আমানত, আর 14টি ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা ঋণাত্মক। গ্রাহকরা ওখানে গিয়ে নিজের টাকা রিকভারি করার জন্য বিভিন্নভাবে তারা লাইন দিচ্ছে বা টাকা পাচ্ছে না। এটি তো একটা নেগেটিভ নিউজ মার্কেটে চলে আসছে এবং দ্যাট ইজ দ্য মেন রিজন এই ব্যাংকের ডিপোজিট কমে যাওয়া। আর ব্যাংকগুলোর তো মেন রিজন হলো ডিপোজিটটা বাড়াইতে হবে। মানুষের স্মল ডিপোজিটগুলো যদি ব্যাংকিং থ্রুতে চ্যানেলাইজ না করা যায় তাহলে ব্যাংক তো টাকা পাবে না ফর ফ্রেশ লেন্ডিং। ব্যাংকগুলো তো মানুষের আমানত নেওয়ার পরে সেই লোন থেকে যখন আপনার খেলাপি হওয়ার পরে যেভাবে মানে এখান থেকে টাকা বের হয়ে গেল, ব্যাংকিং খাত যদি স্টেবল না হয়, রিকভার না করে, তাহলে অর্থনীতিকে রিকভার করা খুব কঠিন হয়ে যাবে। এবার বাজেট বাস্তবায়নে ব্যাংক থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেবার পরিকল্পনা রয়েছে সরকারের। যদিও সক্ষমতা ব্যাংকগুলোর আছে কিনা এ নিয়ে রয়েছে প্রশ্ন। 1 লক্ষ কোটি টাকার উপরে গভর্নমেন্টের বড় করাটা এই ব্যাংক থেকে, এটা কিন্তু একটা হিউজ প্রেশার। এবং শেষ দিকে যখন দেখা যাবে যে অন্যান্য সোর্স থেকে পর্যাপ্ত দেখা গেছে কি অর্থায়ন হচ্ছে না, তখন কিন্তু ব্যাংকের উপরে আবার চাপ পড়তে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ব্যাংকের যে স্থবিরতা কাটানোর জন্য যে স্টেপগুলো আছে সেগুলোকে আমাদের একটু জোরে সোরে দেখা গেছে বাস্তবায়ন করতে হবে। সমস্যাযুক্ত ব্যাংকগুলোকে বাঁচাতে শেয়ার হোল্ডারদের নতুন বিনিয়োগের সাথে সাহসী পদক্ষেপ জরুরি বলে মনে করেন এবি ব্যাংকের চেয়ারম্যান। আইন মতো যদি দেখি সেখানে হলো যে ব্যাংকের লস হয়ে গেলে স্পন্সররা তাদের যে লস সেটা কাভার করে দিবে। আমি মনে করি এখন বেস্ট ইয়েতে ডিপোজিটরকে যদি আমরা শেয়ার ইস্যু করে দিতে পারি, তাদেরকে বোর্ডে আনতে পারি, এটা অনেকটা হেল্প করবে আমার মতে। যদিও ডিপোজিটরদেরকে আমরা শেয়ার দিতে পারলে মানে দিতে গেলে হয়তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু রেগুলেশনের চেঞ্জ আসতে পারে। বাট এই মুহূর্তে যদি আমরা কোনো টাকা না পাই অন্য জায়গা থেকে, তাহলে দিস উড বি দ্য, আমার মনে হয় যে বটম লাইন আমাদের একটা সোর্স আছে, এদিকে করা যেতে পারে সাবজেক্ট টু অ্যাপ্রুভাল ফ্রম দ্য রেগুলেটরি। ব্যাংক খাত পুরোপুরি ঠিক হতে আরো কয়েক বছরের সময় প্রয়োজন বলে মনে করেন ব্যাংক সংশ্লিষ্টরা। এটাকে বের করার জন্য সময় দিতে হবে। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সময়ের বিষয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSE's চেয়ারম্যান মাসুদ খান আশ্বস্ত করে বলেছেন, শেয়ার বাজার ঘুরে দাঁড়াবেই।
আস্থা ফিরবেই বিনিয়োগকারীদের। শনিবার রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বিএসইসি চেয়ারম্যান জানান, ভবিষ্যতে ব্রোকারেজ হাউসগুলোর উপর তদারকি অনেক বাড়বে। ব্রোকারেজ হাউসগুলোর হাতে সিগনেচার প্রক্রিয়া রাখা হবে না, এটিকে করা হবে ডিজিটালাইজড। আগামী 1 বছরের মধ্যে ডিএসসিসির সার্ভাইল্যান্স বিভাগকে এআই বেসড করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বিএসইসি চেয়ারম্যান। এটি করা হলে কারসাজিরা চাইলেই দুর্বল শেয়ারে কারসাজি করতে পারবে না। এতে কোন শেয়ারে অস্বাভাবিক দাম বাড়লে অটোমেটিক সেটির লেনদেন বন্ধ হয়ে যাবে। যেটাতে বলি আমরা স্মল ক্যাপ, অর্থাৎ একটা কোম্পানির বর্তমান গভর্নমেন্ট, আপনি নিশ্চয়ই বাই দিস টাইম দেখেছেন, ওনাদের প্রায়োরিটি নাম্বার 1 হচ্ছে পুঁজিবাজার। বারবার একই কথা বলছে, সংসদে একবার না একাধিকবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছে যে পুঁজিবাজার হচ্ছে আমাদের একটা যা আস্থার জায়গা ফিরিয়ে আনতে হবে। আগে যা সুশাসন ছিল না, আমাদের ফিরিয়ে আনতে হবে। ওনাদের অঙ্গীকারের কোনো কমতি নাই। বিশ্বকাপ ফুটবল মানেই অন্যরকম উন্মাদনা। পছন্দের দলের জার্সি গায়ে রাত্রিকে খেলা দেখার উৎসবে মাতেন লাখো ফুটবল প্রেমী। ব্যস্ততার মাঝেও সেই উন্মাদনায় অজান্তেই পা চালান একসময়কার তুখোর ফুটবলার ও জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তার ভাষায় ফুটবলের জাদুকর মেসি ভিন্ন গ্রহের খেলোয়াড়। তবে এবারের ট্রফি স্পেনের হাতে উঠুক এমন প্রত্যাশা তার। বিশ্বকাপের আবেগ শুধু উৎসবে সীমাবদ্ধ না থেকে খেলোয়াড় তৈরির শক্তিতে পরিণত হোক, সেই স্বপ্ন দেখেন ফিফার শৃঙ্খলা ও আপিল বিভাগে দায়িত্ব পালন করা এই তারকা খেলোয়াড়। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। বিশ্বকাপ এলেই বদলে যায় বাংলাদেশের দৃশ্য। পছন্দের দলের জার্সি বা পতাকায় রঙিন হয়ে ওঠে তরুণরা, মেতে ওঠে রাতভর ফুটবলের উন্মাদনায়। মাঠে না খেললেও ফুটবলের আবেগে যেন বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। আর্জেন্টিনা বা ব্রাজিল এদের বিজয়কে নিজকে বিজয়ী ভাবে, এটা আমার কাছে আমি অবাকই হই। তবুও খেলাকে ভালোবাসে। ফুটবল আমারও একসময় খুব প্যাশন ছিল। 1967 থেকে 70 সাল পর্যন্ত অখণ্ড পাকিস্তানের হয়ে জাতীয় ফুটবল দলে খেলা তুখোর খেলোয়াড় ও অধিনায়ক হাফিজউদ্দিন আহমদ। বিভিন্ন শ্রেণী পেশার ভক্ত সমর্থকদের এই উন্মাদনা স্বপ্ন দেখায় তাকেও। স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনায় ব্যস্ত সময় পার করলেও মন পড়ে থাকে বিশ্বকাপের মাঠে। আমি তো একসময় ফুটবল পাগল ছিলাম। 17 বছর ঢাকায় খেলেছি ফুটবল লিগে, জাতীয় দলেও খেলেছি। খেলা ছাড়ার পর 7 বছর ফুটবল ফেডারেশনে ছিলাম, প্রথমে সাধারণ সম্পাদক, তারপর সভাপতি হিসেবে। ফিফাতেও ডিসিপ্লিনারি কমিটি এবং অ্যাপিল কমিটি, দুটি কমিটিতে আমি সুযোগ পাই এবং দুটি বিশ্বকাপে পারফর্ম করি। একটা হলো 86-এর মেক্সিকো বিশ্বকাপ, অপরটি হলো 94 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে যে বিশ্বকাপটি হয়েছিল, সেখানে ম্যারাডোনাকে, আমি ডিসিপ্লিন কমিটির সদস্য ছিলাম। আমরা ম্যারাডোনাকে ড্রাগ গ্রহণের অভিযোগে তাকে শাস্তি দিয়েছিলাম। এবারের বিশ্বকাপে নতুন দলের নৈপুণ্যে সন্তুষ্ট হাফিজউদ্দিন আহমদ জানান, বিশ্বকাপ নিয়ে তার ব্যক্তিগত প্রত্যাশার কথা। ফাইনালে তো দুই দলই সমান সমান, তো আমি চাই একটা নতুন দল এবার জিতুক। স্পেন তারা ভালো খেলে এসেছে, তাদের রক্ষণভাগ অত্যন্ত সুদৃঢ়, আর ইয়ামালের মতো দুর্ধর্ষ ভবিষ্যতের একজন তারকা, সে আরও অনেক নাম করবে, মেসির কাছাকাছি যেতে পারবে আশা করি। মেসি তো অন্য গ্রহের খেলোয়াড়, মেসির সাথে কারো তুলনা হয় না। আপাদমস্তক রাজনীতিতে সময় দেয়া সাবেক এই মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তার চাওয়া বিশ্বকাপ উন্মাদনার সুযোগে নতুন প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনার। জনগণের মধ্যে যে এই ফুটবল উত্তেজনা ছড়িয়ে পড়ছে, এটা বাংলাদেশের মানুষের জন্য একদিক থেকে ভালোই হবে। তারা এই মাদকের প্রভাব মুক্ত হয়ে খেলাধুলাকে ভালোবাসবে। মহিলারাও এখন খেলাধুলাতে খুবই আগ্রহী, তারাও ওয়ার্ল্ড কাপ নিয়ে মাথা ঘামাচ্ছে, কোন দলের সমর্থক হয়ে তারস্বরে চিৎকার করছে নিচের দলের পক্ষে। এটাও একটা আধুনিকতার লক্ষণ এবং সব কিছু আফটারঅল ক্রীড়ামোদীরা যদি আনন্দ পায়, সেটাই আমাদের জন্য খুবই আনন্দদায়ক ব্যাপার। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে বছর জুড়ে বয়স ভিত্তিক আরও বেশি প্রতিযোগিতা আয়োজন ও জেলা পর্যায়ে প্রতিভা অন্বেষণের তাগিদ দেন জাতীয় পুরস্কার জয়ী এই খেলোয়াড়। ফুটবল তো সবচেয়ে জনপ্রিয় খেলা, কিন্তু আমাদের এত বেশি দর্শক শ্রোতা উন্মাদনা থাকার পরও ফুটবলের মানটা আশানুরূপ নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও খেলাধুলায় বেশি ইন্টারেস্টেড দেখলাম। তার মেয়ে, সেও ফুটবল খেলতো লন্ডনে,
সব দিক দিয়ে খেলাধুলার একটা অনুকূল পরিবেশ আমি দেখতে পাচ্ছি। এখন যারা বিভিন্ন ফেডারেশনে আছে খেলাধুলা পরিচালনার দায়িত্বে, তারা একটু যদি প্ল্যান প্রোগ্রাম করে আগায়, একটা ভবিষ্যৎ পরিকল্পনা করে সেই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়নের পথে এগিয়ে যায়, তাহলে আমাদের খেলার মান নিশ্চয়ই আরও উন্নত হবে এবং দেশবাসীর আশা পূরণ করতে সমর্থ হবে আমাদের জাতীয় দল। বিশ্বকাপের ট্রফি এবার কার হাতে উঠবে সেই প্রশ্নের কৌশলী উত্তর দেওয়ার পাশাপাশি পছন্দের দলের কথা নিঃসংকোচে জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আমি প্রথাগতভাবে অনেক আগে থেকে ব্রাজিলের সাপোর্টার ছিলাম, সেই 50-এর দশক থেকে। সেই রাজনীতিতে যেমন দল পরিবর্তন করি নাই, ওইটা তো ব্রাজিলের সাথেই আছি। তবে আগেই বুঝেছি যে এবার ব্রাজিল ভালো করতে পারবে না, সেমিফাইনালও যে আসবে না, এটাই আমার প্রথম খেলা দেখে আমার বোঝা হয়েছে। প্রশ্নও রাখেন, বিশ্বকাপকে ঘিরে এই উন্মাদনা কি শুধু সমর্থনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এখান থেকেই জন্ম নেবে ফুটবলের নতুন স্বপ্ন, যেখানে বেড়ে উঠছে আগামীর স্ট্রাইকার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে যেই চ্যাম্পিয়ন হোক, দিন শেষে ফুটবলেরই যেন জয় হয়, প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। স্পেনের তারুণ্যের বিপক্ষে আর্জেন্টিনার অভিজ্ঞতার লড়াইয়ে মেসির দলকে এগিয়ে রাখছেন তিনি। ব্রাজিল না থাকায় ফাইনালে স্পেনকে সমর্থন দিতে পারেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা, ধারণা জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়কের। মানিক মাহমুদের রিপোর্ট। গত 11 জুন থেকে এক মাসের বেশি সময় ধরে বিশ্বকাপ উন্মাদনায় মেতে আছে পুরো বিশ্ব, মেতে আছে বাংলাদেশের দর্শকরাও। বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও সমর্থনের দিক দিয়ে অনেক দেশের চেয়ে এগিয়ে লাল সবুজের ভক্ত সমর্থকরা। বিশ্বকাপের ফাইনালে খেলবে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। লামিন ইয়ামালের ইউরোপিয়ান দলটির তারুণ্যের বিপক্ষে মেসি মার্টিনেজদের ল্যাতিন আমেরিকান অভিজ্ঞতায় কে জিতবে, সেই তর্কে মুখরিত ফুটবল প্রেমীরা। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও চান অম্লমুহূর্তের বিতর্ক চলুক সমর্থকদের মধ্যে, তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয়। দিন শেষে কিন্তু আমি যেটি চাই যে আমাদের ফুটবলের জয় হোক, এবং এই বিশ্ব ফুটবল থেকে আমরা কি শিখেছি, আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এটা হচ্ছে আমাদের ফোকাস করা উচিত। ফাইনাল ম্যাচ, এই ম্যাচ উপলক্ষে যাতে কোনো মুখে তর্ক থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু শারীরিকভাবে বা কাউকে আঘাত করে কোনো কিছু অর্জন করা, এটা আমার কাছে মনে হয় যে সমীচীন হবে না। এবং এই দিক থেকে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান করব যে এই ধরনের বিশৃঙ্খল, এই ধরনের সহিংসতা থেকে আপনারা সবাই দূরে থাকবেন। ভালো খেলার সাথে ভাগ্য থাকতে হয় শিরোপা জিততে। নকআউট পর্বে আর্জেন্টিনার শেষ মুহূর্তের সাফল্যের ধারাবাহিকতায় ফাইনালেও মেসির দলের সম্ভাবনা দেখছেন আমিনুল হক। স্পেন তারুণ্য নির্ভর একটি দল এবং আর্জেন্টিনার অভিজ্ঞ সম্পন্ন একটি দল, এবং আর্জেন্টিনা যেভাবে লাক ফেভার করছে, কারণ দিন শেষে লাকটাও কিন্তু প্রয়োজন আছে, কারণ আপনি ভালো পারফর্ম করছেন, যদি গোল করতে না পারেন তাহলে আসলে ওই ভালো পারফর্ম করার কোনো ভ্যালু নাই। যে আর্জেন্টিনার সাপোর্টাররা সবাই উৎসাহ নিয়ে বসে আছে যে বিশ্ব ফুটবলে আবারও লিওনেল মেসির হাতে বিশ্বকাপ যে ট্রফিটি উঠবে। আবার যারা ব্রাজিলের সাপোর্টার রয়েছে, যারা এখন স্পেনকে কষ্ট করে সাপোর্ট করছে, আমার মনে হয় তারাও আশায় বুক বাঁধবে যে না, স্পেন যদি বিশ্বকাপ জয় করে তাহলে তাদের যে ব্রাজিল না পারলেও সে কিছুটা হলো সান্ত্বনা তারা ফিরে পাবে। গোল্ডেন বোটের দৌড়ে আর্জেন্টিনার মেসি ও ফ্রান্সের এমবাপ্পের মধ্যে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসিকেই এগিয়ে রাখছেন প্রতিমন্ত্রী। ফাইনাল ম্যাচে মেসি যেই ধরনের কোয়ালিটির প্লেয়ার, মানে সে যে কোনো মুহূর্তে টিমের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে নিজে থেকে নিজেকে মানে গোল মেশিন হিসেবে যেভাবে তিনি নিজেকে তৈরি করেছেন দীর্ঘদিন ধরে, আমার মনে হয় যে মেসি ফাইনাল ম্যাচে গোল করে হয়তো বা তার সেই গোল্ডেন বুট যে প্রাপ্তির যে সম্ভাবনাটা, সেটা আরও সুপ্রতিষ্ঠিত করবে। এই বিশ্বকাপে কেপ ভার্দে, কুরাসাওয়ার মতো ছোট দেশগুলোর খেলা বাংলাদেশকেও অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে লাল সবুজের দলও বিশ্বকাপে খেলবে সে প্রত্যাশায় তৃণমূল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। আবহাওয়া অফিস আগিয়ে দিয়েছিল অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, কিন্তু গুরুত্ব দেয়নি সংশ্লিষ্টরা। পরিণতিতে অস্বাভাবিক বৃষ্টিতে তলিয়ে যায় নগর জনপদ। ভারী বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে একদিনেই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি প্রায় 20,000 শিক্ষার্থী। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে পরীক্ষা আয়োজন থেকে শুরু করে নগর ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই আবহাওয়ার পূর্বাভাসকে পরিকল্পনার অংশ করার তাগিদ দিচ্ছেন দুর্যোগ বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন কেফায়েত শাকিল।
গত 12 জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, এদিন দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টায় দেশের 6টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বার্তাটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সহ জেলা প্রশাসকদের কাছেও পাঠায় রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থাটি। কিন্তু সেই পূর্বাভাসকে গুরুত্ব না দিয়ে পরদিন এইচএসসি পরীক্ষা গ্রহণ করে শিক্ষা বোর্ডগুলো। ফলে ভারী বৃষ্টিতে ডুবে যায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র। ঢাকা মহানগরী সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা দিতে গিয়ে নানান দুর্ঘটনার শিকারও হতে দেখা যায় অনেক শিক্ষার্থীকে। দিন শেষে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার এদিন পরীক্ষার হলে অনুপস্থিত ছিল 20,000-এর বেশি শিক্ষার্থী, যা ক্ষুব্ধ করে তোলে শিক্ষার্থীদের। শুধু এই বৃষ্টিই নয়, এর আগে 2024 সালের মে মাসে তীব্র গরমে দেশের বিভিন্ন স্থানে স্কুলে পাঠদান অবস্থায় অসুস্থ হয়ে পড়ে শত শত শিক্ষার্থী। সেই সময়ও আবহাওয়ার পূর্বাভাসকে আমলে না নেওয়ার অভিযোগ ওঠে। বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে যেভাবে দুর্যোগের শক্তি বাড়ছে, এমন অবস্থায় আবহাওয়ার পরিস্থিতিকে আমলে না নিয়ে শিক্ষা ক্যালেন্ডার তৈরির কোনো সুযোগ নেই। আমি যে পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করতেছি বিভিন্ন জায়গায়, এটাকে বন্যায় কি ডুবে যেতে পারে কিনা, আমার রিস্ক ম্যাপ কি, আমার ড্রেনেজ সিস্টেম কি, সেই অনুযায়ী কিন্তু তার কেন্দ্রগুলো সিলেক্ট করা উচিত। যদি না করে বিকল্প ভেন্যু তার করা উচিত এবং পরীক্ষা শিডিউলও করা উচিত। মোট কথা একটা হটস্পটসের ভিতরে এটা হয়েছে দেখে কোমলমতি বাচ্চারা কিন্তু এফেক্টেড। বর্তমানে দেখতেছি মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট প্রত্যেকটা সেক্টরে কিন্তু চিঠি দেয় 24 ঘন্টা আগে বা এক সপ্তাহ আগে, সেই মোতাবেক এরা কেন কাজ করে না। তার মানে রাষ্ট্রের যে যন্ত্রগুলো আপনি দেখতেছেন, একটা আরেকজনের সাথে কোনো কোঅর্ডিনেশন কোলাবোরেশন নাই। এই পরীক্ষার আগের দিন 12 জুলাইও অতি ভারী বৃষ্টিতে তলিয়ে যায় ঢাকা মহানগরী। সেই সময় রাজধানীর বিভিন্ন এলাকায় প্লাস্টিক আবর্জনায় পানির পথ বন্ধ থাকতে দেখা যায়, যা বাড়ায় দুর্ভোগের ব্যাপ্তি। আবহাওয়ার পূর্বাভাস দেখে সিটি কর্পোরেশন পূর্ব প্রস্তুতি নিলে সেদিন দুর্ভোগ অনেকটাই কম হতো বলে মত এই দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞের। ফোরকাস্ট কিন্তু সে 24 ঘন্টা বা এক সপ্তাহ দিয়েছে, তাহলে এই কাজটা কেন হলো না এবং কেন ফেল করছে, আমি মনে করব সরকার তাদেরকে দায়বদ্ধ করা উচিত। যেটা আমরা দেখেছি এই 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বাই অ্যাবসলিউটলি ডিজাস্টারের ভাষা বলে রিঅ্যাক্টিভ ঘটনা ঘটে গেলে পরে আমি কাজ করব, এটা হলো ধ্বংসাত্মক, ধ্বংসমূলক, এবং সেই কাজটা কিন্তু বাংলাদেশে হয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাসকে আমলে নিতে আপত্তি না থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মনে করেন, নগরীর খালগুলো উদ্ধার এবং জনগণের আচরণের পরিবর্তন না আনা গেলে কোনোভাবেই কমানো যাবে না জলাবদ্ধতার দুর্ভোগের মাত্রা। আবহাওয়ার পূর্বাভাসের সাথে সাথে তো প্রস্তুতির ব্যাপারটা থাকে, সেই প্রস্তুতিটা আমরা গ্রহণ করি, কাজে কিছুটা তো অবশ্যই কাজে লাগে। তবে সেটার জন্য যেটা আমরা প্রস্তুতি গ্রহণ করি, যাতে বৃষ্টিটা হওয়ার পরে বৃষ্টিটা থামার সাথে সাথে যাতে আমরা যত দ্রুত পানিটা নিষ্কাশন করতে পারি। আমরা যেরকম পূর্বাভাসে সচেতন হব, জনগণকেও সচেতন হতে হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, জননিরাপত্তার বিবেচনায় শুধু পূর্বাভাস তৈরি নয়, সেটিকে বিভিন্ন মাধ্যমে প্রচারণার পাশাপাশি সরকারের দপ্তরগুলোকে চিঠি দিয়েও সতর্ক করছেন তারা। চেষ্টা করে যাচ্ছেন সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়েরও। আর্লি ওয়ার্নিংকে যদি আমরা ইফেক্টিভ করতে চাই, তাহলে আর্লি ওয়ার্নিং অ্যান্ড আর্লি অ্যাকশন, এই দুটাই একসাথে সমভাবে কাজ করতে হবে। অর্থাৎ আমরা যদি এই পূর্বাভাসটাকে যদি কাজে লাগাতাম ওইভাবে, যে আমাদের ল্যান্ডলক পানি যদি আটকা পড়ে, তাহলে পানিকে কিভাবে আমরা অপসারণ করব, ওই প্রস্তুতিটা যদি থাকতো, তাহলে হয়তো এত ব্যাপক ক্ষয়ক্ষতি হতো না। উন্নত বিশ্বের মতো বাংলাদেশের মানুষ আবহাওয়ার পূর্বাভাস দেখে আগামীর পদক্ষেপ নেবেন বলেও প্রত্যাশা এই আবহাওয়া বিশেষজ্ঞের। আবহাওয়াজনিত যে কোনো দুর্যোগের ক্ষেত্রে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা এবং 1 সপ্তাহ সহ 1 মাস এবং 3 মাস আগেও আবহাওয়ার পূর্বাভাস দিয়ে যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার সঙ্গে মিলে যাচ্ছে বাস্তবতার। কিন্তু তারপরও পরীক্ষা আয়োজন সহ বড় বড় আয়োজনের ক্ষেত্রেও এসব আবহাওয়ার পূর্বাভাসকে আমলে নিচ্ছে না সরকারি সংস্থাগুলো, যার কারণে ঘটছে দুর্ভোগের ঘটনা। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, সরকারি বড় বড় সিদ্ধান্তগুলো গ্রহণের আগে আবহাওয়ার পূর্বাভাসকে যেন আমলে নেওয়া হয়। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।
টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট খুলে দেওয়া হয়েছে। সকাল 11টার দিকে জেলা প্রশাসক নাজমা আশরাফির উপস্থিতিতে বাঁধের সবকটি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় 9,300 কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। কর্তৃপক্ষ জানায় 725 বর্গ কিলোমিটার আয়তনের কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা 109 ফুট MSLI। পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর কারণে প্রাথমিকভাবে প্রতিটি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে গেট আরও খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানো হতে পারে। কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট থেকে গড়ে 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় 32,000 কিউসেক পানি টারবাইনের মাধ্যমে নিষ্কাশন করা হচ্ছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পাহাড় ধসে বিধ্বস্ত হয়ে গেছে খাগড়াছড়ি। ফসলের ক্ষেত, গবাদি পশু, পুকুরের মাছ এবং যোগাযোগ ব্যবস্থা সহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সহায় সম্বল হারিয়ে অসংখ্য পরিবার তাকিয়ে আছে সরকারের পুনর্বাসনের দিকে। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ছবিতে বিস্তারিত। টানা ভারী বৃষ্টি ও পাহাড় ধসে বিপর্যস্ত খাগড়াছড়িতে মাইনী, চেঙ্গি ও ফেনী নদীর পানি নেমে যাওয়ার পর স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতি। পানি কমলেও এখনও অনেক ক্ষতিগ্রস্ত পরিবার নিজ বাড়িঘরে ফিরতে পারছেন না। পাহাড়ি ঢলে জেলা সদর মহালছড়ি, পানছড়ি, দিঘিনালা সহ বিভিন্ন এলাকায় গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধানের জমির ক্ষতি হয়েছে, জ্বালা আবার বাড়িঘর ক্ষতি হয়েছে, পানির তলায় গেছে। পানিটা কিছু কমার পরে মানুষ এখনো ঘর বাড়িতে যেতে পারে নাই। তারপর গরু, ছাগল, হাঁস, মুরগি, কেউরি হাঁস মুরগি নাই। প্রচুর পরিমাণে মাল সামানা নিয়ে মানুষ দৌড়াদৌড়ি করছে, মাল উদ্ধার করতে যায়, অনেক মাল পানিতে ভরে গেছে। বিকল্প রাস্তা যেগুলো দিছে সেইগুলো বন্যা নিয়ে গেছে, ব্রিজগুলো এখন নদীতে। আগে তো সিঙ্গিনালা বাজার পর্যন্ত যাইতাম, এখন পানির কারণে, রাস্তা ভাঙার কারণে এখন এখানে ভাড়াও কম আমাদের। জেলার নেতারা জানিয়েছেন ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি। আমাদের নেতাকর্মীদের কাছে অনুরোধ থাকবে, যারা ক্ষতিগ্রস্ত তারা সবাই যাতে পায় সেই ব্যবস্থা করবেন। যদি কোনো শর্ট থাকে সেটা আমরা ইনশাল্লাহ আমরা আমাদের এমপি মহোদয়ের সাথে আলাপ করে এবং জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলাপ করে আমরা আপনাদের সেগুলো আমরা ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। বন্যায় 7,343 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মহালছড়ি এবং দিঘিনালায় পানির ধীরগতিতে নামার কারণে আমাদের মাঠের যে বিদ্যমান ফসল ছিল, বিশেষ করে আউশ ধান, আমনের বীজতলা, গ্রীষ্মমগ্নের সবজি, কিছু ফলজ বাগান, বিশেষ করে পেঁপে বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে স্থানীয় প্রশাসন, তাদের সাথে যোগ দিয়েছে সেনাবাহিনীও। বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু তারা এই পানির কারণে তারা আবার আমাদের কাছে আসতে পারতেছে না বা চিকিৎসা সহায়তা নিতে পারতেছে না। তাদের এই চিকিৎসা সহায়তা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের মহালছড়ি জোনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পেইন করা হচ্ছে। মানুষকে স্বস্তিতে রেখে তাদের খাবার, তাদের আশ্রয়ের জায়গাটি নিশ্চিত করার পর আমরা পুনর্বাসনের দিকে যাব। প্রধানমন্ত্রী নিজেও বন্যা দুর্গত মানুষের খোঁজ খবর রাখছেন এবং তার নির্দেশনাতেই ক্ষয়ক্ষতি ঘুরে দেখছেন শীর্ষ কর্তারা। খাগড়াছড়ি জেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কিছু সাহায্য দিয়েছেন। সরকারের দিক থেকে সকল রকম সহযোগিতা আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকারি বেসরকারি সহায়তায় আবার স্বাভাবিক জীবনে ফেরার আশা ক্ষতিগ্রস্তদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন বলেছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাংলাদেশে পড়াশোনা করতে আসবে, তাই দেশে সেভাবে বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছে। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, এই সরকারকে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে শিক্ষার মান উন্নয়ন করে যাবে বলেও জানান তিনি। আমরা এসছি এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রলই করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন না। আপনারা আপনাদের অবস্থানে কঠিন থাকুন, লেখাপড়া আমাদের করতেই হবে এবং তার মান উন্নয়ন আমাদের করতেই হবে। তা ভাবনাকে বাদ
দিয়ে উচ্ছৃঙ্খল কথা বলে সমাজকে উস্কানি দিতে চায়, এতে আমাদের এই তরুণ প্রজন্ম তাকে ব্যর্থ করে দিবে। উৎসবমুখর জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো নরসিংদীর সামাজিক সংগঠন নবদিগন্ত ক্লাব আয়োজিত মেধাবৃত্তি 2025-এর বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বিকেলে নরসিংদীর মনোহরদীর গাঙ্কুলকান্দি ভুইয়া বাজার সংলগ্ন মাঠে নবদিগন্ত ক্লাব আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। দেশের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নবদিগন্ত ক্লাব ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভুইয়া। অনুষ্ঠানে মনোহরদী নরসিংদীর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংবাদিকবৃন্দ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আমি আশা করব সারা বাংলাদেশে প্রথম সারা মনোহরদী উপজেলায় এই ধরনের আরো প্রচেষ্টা গ্রহণ করা হবে, যাতে করে ছাত্রছাত্রীরা, যাতে করে নতুন প্রজন্মরা উদ্বুদ্ধ হয় ভালো কাজে। এই ক্লাবের যে কার্যক্রম, এখানে কোনো রাজনীতি নেই, এখানে কোনো হিংসা বা বিদ্বেষ নেই, সকলে একসাথে একত্রিত হয়ে জনস্বার্থে এই কাজটি করে যাচ্ছে। আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে ডিআরইউতে এক আলোচনা সভায় এসব কথা বলেন সাইফুল হক। তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিএনপি সহ সব রাজনৈতিক শক্তির উচিত বিচার বিভাগকে এমনভাবে ঢেলে সাজানো যাতে ক্ষমতার পালাবদলের পর কোনো দলই বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। জুলাই সনদের প্রসঙ্গ তুলে সাইফুল হক বলেন, বর্তমান সরকার যে অঙ্গীকার করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছানোর সংস্কার প্রস্তাবগুলো দ্রুত আইনে রূপ দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ। এখন তো বিএনপির দায়িত্ব হচ্ছে 17 বছর তারা যে স্বাধীন, নিরপেক্ষ, মেরুদণ্ড সম্পন্ন এবং রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত বিচার ব্যবস্থা দেখতে চেয়েছেন। এখন বিএনপির উচিত হবে সে ধরনের বিচার ব্যবস্থা যাতে প্রতিষ্ঠা হয়, এ ব্যাপারে বিশ্বাসযোগ্য কার্যকর পদক্ষেপগুলো তারা গ্রহণ করবেন। আগামীতে পোশাক খাতের রপ্তানি বাড়লেও তা 10% নিচে থাকবে। দেশের রপ্তানি আয়ের শীর্ষ খাত নিয়ে এমন পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। তিনি বলেন, গেল এক দশকে পোশাক খাতের রপ্তানি $10 বিলিয়ন বাড়লেও বাড়েনি কর্মসংস্থান। আগামীতেও বাড়ার সম্ভাবনা নেই। এমন পরিস্থিতিতে যে কোনো মূল্যে নতুন পণ্য বাজার ও বৈশ্বিক ক্রেতা খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে হালাল পণ্যে বড় সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রস্তুতিতে পিছিয়ে আছে বাংলাদেশ। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন এবং বিএসটিআই হালাল সনদ প্রদান করছে, কিন্তু বৈশ্বিক ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা নেই বললেই চলে। শুধু সনদ নয়, লজিস্টিক্সেও বড় ঘাটতি রয়েছে। ফলে প্রতি বছর $1 বিলিয়ন নিচে ঘুরপাক খাচ্ছে এই খাতের আয়। অথচ বিশ্ববাজারে হালাল পণ্যের চাহিদা 61%, যেখান থেকে কয়েক বিলিয়ন ডলার আয় সম্ভব। নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল টুর্নামেন্ট হয়েছে। আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে এই টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন নরসিংদী 5 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লোকসংস্কৃতির গবেষক ফখরুল হাসান। ফাইনাল খেলায় স্কুটের আব্দুল গফুর একাডেমি এবং আমিরগঞ্জ ইউনিয়ন ফুটবল একাদশে অংশ নেয়। স্কুটার আব্দুল গফুর একাডেমি আমিরগঞ্জ ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, মাদক বিরোধী অভিযান সফল করতে এবং মাদকের বিরুদ্ধে সমাজ গঠন করতে হলে খেলাধুলা ও সংস্কৃতির কোনো বিকল্প নেই। উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, যুব দলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।
দেশের আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদী এক সদর আসনের সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশে সুন্দর গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। নির্বাচনী ইশতেহারে যা অঙ্গীকার দেওয়া হয়েছিল তা প্রায় ৮০% পূরণের পথে বিএনপি সরকার। সন্ধ্যায় জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালন হয়েছে। কর্মসূচির শুরুতে সকাল 10:30টায় অদম্য বাংলা চত্বরে জুলাই আন্দোলনের স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ সময় অতিথিরা প্রদর্শনীতে স্থান পাওয়া স্থিরচিত্র ঘুরে দেখেন, পরে তারা বৃক্ষরোপণ করেন। এরপর দিবসটি উপলক্ষে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শহীদ মীর মুগ্ধর শাহাদাত বার্ষিকী স্মরণে জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আলোচনা সভা হয়। দেশের পণ্য পরিবহন খাতের বিদ্যমান সমস্যা, করণীয় নির্ধারণ ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পণ্য পরিবহন বিভাগ। সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন মজুমদার ও সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ বখতিয়ার সহ দেশের ৬৪ জেলার পণ্য পরিবহন নেতারা। সভায় সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ বখতিয়ার বলেন, জ্বালানি ও পরিচালন ব্যয় বৃদ্ধি, প্রশাসনিক জটিলতা, বন্দর ও মহাসড়কের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। আধুনিক, দক্ষ ও টেকসই পণ্য পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মনে করেন। রাজধানীতে সফররত চীনা প্রতিনিধি দলের সাথে একটি মতবিনিময় সভা করেছেন শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের নেতারা। শনিবার বিকেলে এই কাউন্সিলের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় চায়না বাংলাদেশ ক্রস বর্ডার হেলথ কেয়ার সার্ভিসেস কোঅপারেশন শিরোনামে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়। এনসিবি চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম এবং চায়না প্রতিনিধি দলের টিম লিডার মিস্টার দেহুই ঝাং সমঝোতা স্মারক সই করেন। এই চুক্তির মাধ্যমে শিপার্স কাউন্সিলের সদস্য ও কর্মকর্তারা চীনে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ সহ আর্থিক ছাড় পাবেন বলে জানানো হয়। শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ে সিএসসি ফেস্ট 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের উদ্যোগে সকালে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এই প্রযুক্তি উৎসবের কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বার্ষিক প্রযুক্তি উৎসব সিএসসি ফেস্ট 2026-এ দেশের 45টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে 500-র বেশি শিক্ষার্থী অংশ নেন। প্রধান অতিথি ছিলেন কম্পিউটার বিজ্ঞানী এবং ব্রাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়েক ওভাত। প্রযুক্তিতে স্বনির্ভরতা বাড়িয়ে নিজেদের উদ্ভাবনের মাধ্যমে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেন তিনি। পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়ে পার্ক এভিনিউ আয়োজন করল এক্সক্লুসিভ সেমিফাইনাল ফুটবল স্ক্রিনিং। পার্ক এভিনিউ তাদের স্প্রে অন সেলিব্রেশন অন ক্যাম্পেইনের অংশ হিসেবে ঢাকার তেজগাঁওয়ের অলকি ভেন্যুতে এই এক্সক্লুসিভ সেমিফাইনাল ফুটবল স্ক্রিনিংয়ের আয়োজন করে। এই বিশেষ আয়োজনে অংশ নেন ক্যাম্পেইনের সৌভাগ্যবান বিজয়ীরা, যা তাদের জন্য হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা। অধিনায়ক জামাল ভূঁইয়া উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং সবার সাথে মতবিনিময় করেন। এছাড়া এই ইভেন্টের মাধ্যমে পার্ক এভিনিউ তাদের নতুন পার্ক এভিনিউ নো গ্যাস পারফিউম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে। নতুন এই পণ্যটি আধুনিক গ্রুমিং ও দীর্ঘস্থায়ী সুগন্ধের অভিজ্ঞতা দিতে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের নেতৃত্বে রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উত্তরা হাউস বিল্ডিং থেকে শুরু করে জমজম টাওয়ার পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় 300টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। এতে বিএনপির উত্তরের পশ্চিম থানা 1 ও 51 নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। নীলফামারীর ডিমলায় সিজারিয়ান অপারেশনের চিকিৎসক এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় দীর্ঘ 3 মাস চিকিৎসাধীন থাকার পর রাব্বিনা আক্তার সৃষ্টি নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন নিহতের বাবা। সংবাদ সম্মেলনে নিহতের বাবা রাবিউল ইসলাম লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, রাবি আক্তার প্রসবজনিত জটিলতা নিয়ে স্কয়ার ক্লিনিকে ভর্তি হন। ওই দিন রাতেই কর্তব্যরত সার্জন ডাক্তার আশরাফুজ্জামান তাঁর সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন। তারপর দিন থেকেই পেট ফোলা শুরু হয়। চিকিৎসাধীন অবস্থায় 3 মাস পর মারা যায় রাব্বিনা।
কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙন থেকে উপজেলা রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শনিবার বিশালপাড়া নদী ভাঙন এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে সহস্রাধিক ক্ষতিগ্রস্ত মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা দ্রুত নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং পৃথক চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানান। জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু নদী ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ক্ষতিগ্রস্তদের জন্য কার্যকর পুনর্বাসনের আহ্বান জানান। উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের ৯ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন হয়েছে। এতে ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি এবং ডক্টর ফিরোজ কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাভারে সিআরপি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই নির্বাচনে সারা দেশ থেকে এসে ভোটাররা তাদের ভোট দেন। কোষাধ্যক্ষ হয়েছেন ডাক্তার আমিনুল ইসলাম এবং ডাক্তার ওমর ফারুক প্রচার সম্পাদক নির্বাচিত হন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা ৭ম দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার রাতভর হামলায় ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক অবকাঠামো এবং ভূগর্ভস্থ অস্ত্রাগার লক্ষ্যবস্তু করে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় ব্যবহার করা হয় যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য মতে মার্কিন হামলায় হরমুজগান প্রদেশে অন্তত ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া প্রদেশটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন স্থানীয় ইরানি কর্মকর্তারা। এছাড়া মার্কিন হামলায় তেহরানের 2টি সেতু এবং একটি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে দক্ষিণ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করায় 2টি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। পাশাপাশি বাহরাইন, জর্ডান, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন সামরিক স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। রাজধানীতে শুরু হয়েছে সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার 6 দেশের অ্যাথলেট ও কর্মকর্তা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে। স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার 565 জন কারাতেকা 10ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব 21 ও সিনিয়র ইভেন্টে লড়ছেন। 10ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে 63টি এবং অনূর্ধ্ব 14 সাউথ এশিয়া কারাতে কাপে 30টি, মোট 93টি স্বর্ণ পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। মিরপুরের শহীদ সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আসরটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতার ক্ষেত্র নয়, এটি শান্তি, বন্ধুত্ব ও আঞ্চলিক সহযোগিতার এক শক্তিশালী সেতুবন্ধন। এই চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক আস্থা ও সংহতি আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের সক্ষমতা অর্জনে বাংলাদেশ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। শেষ করছি সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাজধানীর আরও 50 পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালু নির্দেশ প্রধানমন্ত্রীর। 5 মাসের কার্যক্রমে জনপ্রিয়তার তুঙ্গে সরকার, প্রেস উইংয়ের ব্রিফিংয়ে তথ্য। সবসময় চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। ভূ রাজনীতিই নয়, অর্থনৈতিক প্রয়োজনেও বেইজিংয়ের সাথে সুসম্পর্ক চায় ঢাকা, জানালেন তথ্যমন্ত্রী। গণভোট ব্যর্থ হলে এই সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে, বরিশালে বললেন বিরোধী দলীয় নেতা। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের। এখনো স্বাভাবিক হয়নি দেশের ব্যাংক খাত, পাচ্ছে না প্রয়োজনীয় আমানত। অর্থনীতিকে ঠিক করতে হলে স্বাভাবিক করতে হবে ব্যাংক পরিস্থিতি, বিশেষজ্ঞদের অভিমত। বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণদের ফুটবলমুখী করার পরামর্শ স্পিকার হাফিজ উদ্দিনের। ফুটবলের উন্নয়নে তৃণমূল থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।